আমি প্রথমেই ডিএম এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিরা সকলেই আছেন, ডিএম এসপিরাও আছেন। আজকে যেহেতু মিটিংটা প্রত্যেকটা মিটিংই গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং চিফ সেক্রেটারি নিজে, হোম সেক্রেটারি তারা মিলে অনেক মিটিং করেছেন, যেহেতু অ্যাডিশনাল কিছু পয়েন্ট থাকে সেগুলো আমরা ফার্স্ট আলোচনা করে নিই। অ্যাডিশনাল পয়েন্ট বলতে গেলে আমার যেটা মনে হয়, কোভিড নিয়ে একটা অক্সিজেন, যেটা আমাদের বিশেষ করে বুকলেট অন অক্সিজেন ম্যানেজমেন্ট আমরা একটা তৈরি করেছি। এবং আলাপন বইগুলো দেখো প্রেসকে। এবং ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটাতে পুরো লাইফ সাইকেলটা দেওয়া আছে। এটা আপনারা প্রেসকে আমরা দিয়ে দেবো, যাতে আপনারা এটা দেখাতে পারেন যে অক্সিজেনটা তো আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের, আমরা এনজিওদের ধন্যবাদ জানাই, তারাও অনেকটা হেল্প করেছেন এবং আমরা নিজেরাও নিজেদের জন্য করেছি। এবং কিভাবে গভর্নমেন্ট কাজটা করেছে, কিভাবে মানুষ সাহায্য পেয়েছেন, কিভাবে আরও পেতে পারেন, তার ডিটেলসটা এটা একটা ম্যানুয়ালে দেওয়া আছে। এটা আপনারা টোটাল পেয়ে যাবেন, প্রেসকে এটা দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাছে কিছু রিকোয়েস্ট এসছে, যেহেতু 16 তারিখ পর্যন্ত বিধিনিষেধ চলবে, তাই যেমন বইয়ের দোকান, বইপাড়া, ধরুন রিটেল মার্কেট, যেটা হচ্ছে ওই জিনিসপত্র, মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় যেসব দোকান থাকে, এইরকম আরও অনেক দোকান আছে। সুতরাং যেহেতু আমরা শাড়ির দোকান এবং সোনার দোকান, তাদের ইন্টারেস্টে আমরা 12টা থেকে 3টে খোলা রেখেছিলাম, এর সাথে রিটেল মার্কেটের দোকানগুলো যুক্ত হবে। আর এছাড়াও আইটি সেক্টরে 10% অফ স্ট্রেংথ তারা আইটি সেক্টরে কাজ করতে পারবে, এটাও অ্যালাউ করা হচ্ছে। আর কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের ব্যাপারে আমি আগেও আপনাদের বলেছিলাম যে যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি নিজের কর্মীদের ভ্যাকসিনেশন দিয়ে তাদের যদি কাজে লাগায়, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, প্রোভাইডেড সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে এবং ভ্যাকসিনেশন নিয়ে, তবেই আমরা তাদের অ্যালাউ করব। এটা একটা বলা হয়েছে। এই 3টে ইম্পর্টেন্ট। কোভিড নিয়ে আমি একটা লেটেস্ট রিপোর্ট দিয়ে দিই প্রেসের জন্য এবং সাধারণ মানুষের জন্য, যেটা হচ্ছে অ্যাক্টিভ কেসেস আমাদের এটা 1,32,181 এখন আছে, কিন্তু এটা এখন কম ডাউন হয়েছে। যেটা ছিল, এটা গেছিল 1,32,181 পর্যন্ত, কিন্তু এখন এটা কাম ডাউন হয়েছে 1,09,806। অর্থাৎ ডিউরিং দ্য ফার্স্ট ওয়েভ হাইয়েস্ট নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস ওয়ার 37,190। ডেলি নাম্বার অফ কেসেস যদি বলেন, এটা আগে ছিল ফার্স্ট ওয়েভে 4,137 বেশি ছিল। এটা আমাদের 11,000, 25,000, 21,000 কেস থেকে নেমে 11,000-এ চলে এসছে, অর্থাৎ অনেকটা কমেছে। ডেলি পজিটিভিটি রেট হ্যাজ অলসো কাম ডাউন, এটাও কমে গেছে 18-19% ফ্রম 33%। লাস্ট উইক অফ এপ্রিলে 33% হয়ে গেছিল প্রায়। ফার্স্ট ওয়েভ হাইয়েস্ট ডেলি পজিটিভ ওয়াজ 17.45। ফার্স্ট ওয়েভে কিন্তু এটাও ছিল 17.45, এখন সেটা এসে দাঁড়িয়েছে আমাদের 18-19-এর মধ্যে এসে দাঁড়িয়েছে, 33% থেকে নেমে। অ্যাভারেজ ডেথ অলসো সেকেন্ড ওয়েভ ইজ অ্যারাউন্ড 0.56, which is much less compared to 1.67 during the first wave. ডিসচার্জ রেট, এটা গান ডাউন কমে গেছে প্রায় 84%। নাও ইট হ্যাজ এগেন গান আপ টু 91% ডিউরিং সেকেন্ড ওয়েভ। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রায় 1,41,00,000 ডোজ দিয়েছি টিল ডেট, এবং 1.1 crore people have been given at least first dose and 40 lakh people have given second dose. State has also started to procurement of vaccines from its own resources. নিজের টাকা দিয়ে ভ্যাকসিন কিনছি আমরা।
এবং ইন দ্য মান্থ অফ মে আমরা প্রায় 18 লক্ষ ডোজ কিনেছি এবং দিয়েছি, উই হ্যাভ প্রকিউরড, অ্যান্ড ইন দ্য মান্থ অফ জুন আরও 22 লক্ষ আমরা কিনছি এবং এর জন্য 114 কোটি টাকা আমাদের প্রকিউরমেন্টের জন্য দিতে হচ্ছে। এছাড়াও আমরা সুপার স্প্রেডার গ্রুপকে, মানে যারা অনেক মানুষের সাথে মেশে, তাদের আগে প্রোটেক্ট করতে চাই। সেই জন্য প্রায়োরিটি দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশনে। হকার্স, ভেজিটেবল সবজি বিক্রেতা, মৎস্য বিক্রেতা, ট্রান্সপোর্ট ওয়ার্কার অ্যান্ড মেনি আদার কভার্ড। এখনো পর্যন্ত 9 লক্ষ এই ধরনের লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি। এটা একটা আপডেট। আর আমাদের সাইক্লোনের ব্যাপারে একটা আপডেট দিচ্ছি আমি, যেহেতু ডিএমএসপিরা সবাই আছেন। মোর দ্যান 20,000 crore ড্যামেজ হয়েছে। প্রেজেন্টলি 1200 ক্যাম্প চলছে। প্রায় 2 লক্ষ লোক এই ক্যাম্পগুলোতে আছেন। রিপেয়ার ওয়ার্ক স্টার্ট হয়ে গেছে। 329টা ভাঙা বা নষ্ট হয়ে যাওয়া এনভায়রনমেন্ট, সেখানে 305টা কাজ স্টার্ট হয়েছে। পিএইচই প্রায় 280টা পাইপ ওয়াটার স্কিম এবং 45 লাখ পাউচেস সাপ্লাই করেছে গ্রামীণ লোকেদের। কৃষি জমি প্রায় 2.21 লাখ হেক্টরস ক্রপ ড্যামেজ হয়েছে। 2.21 লাখ হেক্টরস, ইট ইজ একর না, হেক্টরস, মানে অনেকটাই ক্রপ ড্যামেজ হয়েছে। হর্টিকালচারও 71,560 হেক্টরস হর্টিকালচার ড্যামেজ হয়েছে। এছাড়াও আমরা যেটা দুয়ারে ত্রাণ, যে ব্লকে, এটা কিন্তু ভাববেন না যে দুয়ারে সরকারের মতো সব ব্লকে হবে, কারণ সব জায়গায় তো হয়নি। যে জায়গায় এই জোশের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যে জায়গায় টর্নেডোর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যে জায়গায় জল ঢুকে যাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ব্লকগুলোতেই কিন্তু দুয়ারে ত্রাণ ক্যাম্প হবে। এবং অ্যাপ্লিকেশন সে নিজে হাতে লিখে দেবে। 2, নো বাল্ক অ্যাপ্লিকেশন, মানে এক গাদা কেউ একটা ইচ্ছা মতো করে দিল আর তাতেই কোনো একটা গলদ থাকলো, সেটা হবে না, যার যারটা নিজে নিজে করবে। ড্রপ বক্স, মানে এই অ্যাপ্লিকেশনগুলো কোথায় দেবে? এসডি অফিস আরবানে, বিডিও অফিস রুরালে এবং দুয়ারে, যেটা জিপির আন্ডারে যে সমস্ত ত্রাণ ক্যাম্পগুলো হবে, জিপির আন্ডারে নয়, জিপিতে হবে। মনে রাখবেন, কোনো মিউনিসিপ্যালিটি অফিসে বা গ্রামসভার অফিসে ত্রাণ ক্যাম্পগুলো হচ্ছে না। এগুলো স্কুল বিল্ডিং আছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টু আইডেন্টিফাই ক্যাম্প লোকেশনস ইন কলেজেস, স্কুলস, পাবলিক বিল্ডিংস, নট ইন জিপি ওয়ার্ড অফিসেস ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস, যাতে মানুষের জাস্টিস পেতে কোনো অসুবিধে না হয়। সুতরাং এটা ডিটেলস একটা বলে দিলাম, যেহেতু আমার ডিএম এসপিরা সকলে আছেন, সুতরাং এই 3টে সাবজেক্ট আগে বলে দিলাম। এরপর এনি লেটেস্ট ইনফরমেশান আছে কি না সেটা আমি ডিএমদের কাছে জিজ্ঞেস করব। যে সাউথ 24 পরগনায় আমি উলগানাথনের সাথে সকালবেলায় কথা বলেছি। আমার কাছে কিছু কমপ্লেন এসছে যে গোসাবা এলাকায়, গোসাবার এমএলএ যেহেতু কোভিডে আক্রান্ত আছে এবং তিনি নেই এলাকায়, গোসাবা এলাকায় কিছু ত্রাণের প্রবলেম হচ্ছে, মেবি জল জমে আছে বলে। কিন্তু জল জমে থাকলেও আমাদের তো পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর এগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা সবচেয়ে ভালো জানেন কি করে পাঠাতে হয়। দরকার হলে এসপিদের সাথে কথা বলুন, কোথাও দরকার হলে আপনাকে বোটেরও ব্যবস্থা করতে হবে, যেগুলো ইনল্যান্ড ওয়াটার, যেগুলো জমে আছে বেশি জল, সমুদ্রের জল, লোনা জল, মানুষের খাবার জল যেন কোনো পরিষেবার অভাব না হয়। এটা কিন্তু আমরা আগেও বলেছি, এখনও বলেছি। দক্ষিণ 24 পরগনার ডিএম আমাকে অ্যাসিওর করেছে যে গোসাবায় একটু প্রবলেম হচ্ছিল, বাট ওরা এটাকে শর্ট আউট করে নেবে। বিডিওদেরও দায়িত্ব দিন, যে জায়গা অ্যাফেক্টেড হয়েছে বিডিওদের দায়িত্ব সেই এলাকাগুলো দেখে নেওয়া। মানুষ একটু আসবে, মানুষ একটু বিরক্ত করবেন এবং এসডিওদের সুপারভিশন করতে হবে।
এডিএমদেরও করতে হবে। মানুষ একটু আসবেন, মানুষ একটু বলবেন, এবং জেলা পরিষদগুলোকে আপনারা কনফিডেন্সে নেবেন, বাট আপনারা নিজেরা করবেন। তার কারণ হচ্ছে, যেহেতু মানুষের যেন প্রবলেম না হয় এটা দেখতে হবে। টার্পোলিনের যাতে কোনো প্রবলেম না হয়, যদি প্রবলেম থাকে কম থাকে তাহলে দুশ্মনকে জানাবেন, ডিজাস্টার ম্যানেজমেন্টকে, সে ব্যবস্থা করে দেবে। যেন বেবি ফুডের প্রবলেম না থাকে, যেন ওআরএস টাইপ যে ওষুধ মেডিসিন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও অনেকগুলো ক্যাম্প ইতিমধ্যেই করেছেন, সেগুলো যাতে কোনো অসুবিধে না হয় দেখতে হবে। এগ্রিকালচারাল ফিল্ডে প্রদীপদা আপনারা আছেন, মিনা আছে, ওঙ্কার মিনা আছে, ফিল্ডে নেমে সার্ভে আপনারা জলটা কমলেই করতে পারবেন, তার আগে পারবেন না। কিন্তু আমি হেলিকপ্টার থেকে যেটা দেখেছি, আমি দেখেছি খেজুরি নন্দীগ্রামের ওই দিকটা পুরো ডুবে আছে, কিন্তু আশেপাশে কন্টাই টন্টাইও আছে, মানে পুরো ইটভাটা থেকে শুরু করে পানের বরজ থেকে শুরু করে এমনকি জমি গাছ সব ডুবে আছে। ফলে বাড়িগুলোরও প্রায় গলা পর্যন্ত জল। আমি আলাপন যেটা আমার সাথে চিফ সেক্রেটারি গেছিল, আমরা যেটা এরিয়াল সার্ভে করেছি, এবং নিচে থেকে তো একটা অঞ্চলে বড় জোর আপনি যেতে পারেন, সবটা দেখতে পারেন না, কিন্তু এটা উপর থেকে আমাদের দেখার সুবিধে হয়েছে। এবং ওদিকে দক্ষিণ 24 পরগনাও আমরা পাথর প্রতিমা, গোসাবা, সাগর, কুলপি থেকে শুরু করে বিভিন্ন এলাকা আমরা এরিয়ালে দেখেছি, এরিয়াল সার্ভেতে। এবং উত্তর 24 পরগনাতেও সন্দেশখালী, মিনাকা, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, এগুলো আমরা দেখেছি। সুতরাং একই অবস্থা, ওই জলে জমে আছে, পুরো জমিগুলো ডুবে আছে, বাড়িগুলো অনেক বাড়ি আছে গলা পর্যন্ত ডুবে আছে, গাছগুলো গলা পর্যন্ত ডুবে আছে। অনেক জায়গায় তো এমনকি আমি আমার ভিসিআরে যেটা তুললাম ভিডিওতে, যে আমার ফোন থেকে, তাতে দেখছি ওই বিদ্যাধরীর যে এগুলো ভেঙে গেছে খালগুলো, সেই খালগুলোর ওখান থেকে জল পাস হচ্ছে, সেটা পর্যন্ত আমার এতে ধরা আছে, এখনও কিন্তু জলটা পাস হচ্ছে। সুতরাং এগুলো আমরা দেখেছি। আর দীঘা আমি নিজে ভিজিট করে এসেছি, সিএসএর কাছে এটা দায়িত্ব আছে। দীঘায় যেটা করতে হবে সেটা হচ্ছে 7 কিলোমিটার যে পথটা আছে, একটা ইরিগেশন ব্রিজ অনেক দিন ধরে পড়ে আছে, দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে না, এটা ইমিডিয়েট কমপ্লিট করতে হবে। আর সাথে সাথে খুব একটা বেশি যে দীঘায় গ্রামের পর গ্রাম ডুবে আছে, সেখানে রিলিফের ওয়ার্ক আমাদের খুব ভালো করতে হবে। কিন্তু মৎস্যজীবীদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, মৎস্যজীবীদেরও কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে, তাদের ব্যাপারটা দেখতে হবে, বোটগুলোও দেখতে হবে, ইটভাটাগুলোও অনেক ডুবে আছে আমি দেখলাম, খেজুরি টেজুরি এইসব টাইপের নন্দীগ্রামের দিকটা। কিন্তু আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এগুলোর সাথে সাথে বিশেষ করে ওই যে জায়গাগুলো লোকে বিউটিফাইড এলাকা ধরে হাঁটেন, যে 7 কিলোমিটার আমরা একটা মেরিন ব্রিজ টাইপের করছি, 3.5 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, একটা ব্রিজ হয়ে গেলে তাহলে ওটা আরও 3.5 কিলোমিটার হয়ে যাবে, মোহনাটা পুরো উড়ে গেছে। কিন্তু বাদবাকি যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে ইরিগেশন যে ব্রিজটা বানিয়েছিল, যে বসবার জায়গাগুলো বানিয়েছিল, তার মধ্যে 3টে জায়গায় চেয়ার টেয়ার পেতে আমরা সুন্দর করে সাজিয়েছিলাম, একটা চেয়ারও নেই, সবগুলো জলে উড়ে গেছে। 2 হচ্ছে ওই ব্রিজের ওপরে যেটা পাথরে বসে বা টুরিস্টরা বসে সমুদ্র দেখেন, কিছু কিছু ব্রিজের ওই মার্বেল পাথরগুলো সেগুলোকে কেটে উড়িয়ে নিয়ে গেছে। 3 হচ্ছে নিচে যে আমরা ওই এটা করা ছিল, নিচে যে ইট পাতা ছিল, যেটা পাথর পাতা থাকে সুন্দর হাঁটবার জন্য, সেই জায়গাটা পাথরগুলো সব উঠে গেছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পাথরগুলো যখন উঠে গেছে আমি ভেতরটা দেখবার চেষ্টা করলাম, আমি দেখলাম আগের পাথরের ওপরেই কিন্তু, কংক্রিটের ওপরেই কিন্তু পাথরগুলো বসানো হয়েছে। এটা কিন্তু নিয়ম নয়। নিয়ম হচ্ছে কংক্রিটের ভেতরে আপনাকে খোদাই করতে হবে, আপনাকে মাটিটা বের করতে হবে, আপনাকে যত বেশি আপনি ফাউন্ডেশনটা শক্ত করবেন তত বেশি আপনার কিন্তু ওই যে আমরা এখন যে ফাইবার ব্লকগুলো পাচ্ছি সেটা কিন্তু শক্তিশালী হবে। এখানে কিন্তু দীঘায় আমি দেখলাম ওই ফাইবার ব্লকগুলো পাতার নিচের অংশটা ওটা কিন্তু কংক্রিট ছিল, তার মানে ওটাতে কংক্রিটের ওপরে ওগুলো পেতেছে, কংক্রিটের ওপরে কিন্তু ওটা পাতার কথা নয়, ওটা কিন্তু খোদাই করে আরও বালি চুন বের করে আরও খুঁড়ে 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 তারপরে করার কথা। সুতরাং কাজে কিছু গাফিলতি ডেফিনেটলি ছিল, এটা সবাই হয়তো এতটা দূরে গিয়ে ভাববে না, কিন্তু আমি যেহেতু এইসব জিনিসগুলো টুকটাক লক্ষ্য রাখি বলে আমার রাস্তায় কোথায় এই মাঝেরহাট ব্রিজটা কী করে ভেঙে পড়লো আপনারা জানেন,
পাথরের ওপর, রাস্তার পিচের ওপরেই পিচ দিত। এটা ঠিক নয়, এই সিস্টেমটা ভুল। যেমন কলকাতা কর্পোরেশনের অনেক রাস্তা আছে পিচের ওপরে পিচ দেয়। আমি যেতে যেতে অনেকগুলো রাস্তা দেখেছি, হরিশ মুখার্জি রোডেও আমি দেখেছি, আমি ববিকে বলেছি পিচের ওপর পিচ দেয় না, পিচটাকে খোদাই করে খুঁড়ে তারপরে পিচটা ঢালতে হবে। তো ঢালাইটা তো ঠিক মতো করতে হবে, এটা হচ্ছে না। পিচের ওপরে পিচ ঢেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, ওই লোহার যে গাড়িগুলো আছে, ইঞ্জিনগুলো আছে, জাস্ট একবার করে তার উপর বুলিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। এটা তো হচ্ছে টেম্পোরারি সলিউশন। আপনাকে ইমিডিয়েট কোনো এসেন্সিয়াল কাজ করতে হবে, তাই ইট ইজ এ মানে টেম্পোরারি সলিউশন, যে আপনাকে ইমিডিয়েট কালকে একটা জায়গায় পৌঁছতে হবে, ভূমিকম্প হয়েছে বা কোনো একটা বড় ঘটনা ঘটে গেছে, পৌঁছতে পারছে না, ফর রিচিং পারপাস আপনাকে করতে হবে। কিন্তু এটা যখন আপনি পার্মানেন্ট কাজ করবেন তখন কিন্তু এই কাজটা হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে দীঘায় ওইগুলো একটু ঠিক মতো করলে, একটা প্ল্যানিং করে নিলে বেশি টাকার প্রয়োজনও নেই, যেটা দীঘার সৌন্দর্যটা টোটাল নষ্ট হয়ে গেছে। এমনকি দীঘায় যে হকার্সের দোকানগুলো আমরা করে দিয়েছিলাম, হকারদের যে দোকানগুলো আমরা সরিয়ে দিয়ে আমরা বানিয়ে দিয়েছিলাম, সেই দোকানগুলো সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নেই। ওখানে বিশ্ববাংলা একটা দোকান ছিল, বিশ্ববাংলাটাও পুরো নষ্ট হয়ে গেছে। সুতরাং ওইগুলো কিন্তু একটা প্ল্যানিং করে করতে হবে। কিন্তু কেউ যদি বলে এই সুযোগে এত টাকা চাই, এত টাকার প্রয়োজন নেই, এটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে। তার কারণ মার্বেল কিছু উড়েছে, সেই মার্বেলগুলো লাগিয়ে দিতে হবে। কিছুটা পাথর উড়েছে, সেইগুলো লাগিয়ে দিতে হবে। কিছু বোল্ডার ছিল, যে বোল্ডারগুলো এখানে ওখানে গিয়ে পড়েছে এবং সেই সব বোল্ডারগুলো সমুদ্রের জল টেনে নিয়ে গেছে, সেটা দেখতে হবে। আর বিচের ওপর দিয়ে যে দোকানগুলো ছিল সেইগুলো কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে, সেটা একই শেপে যদি করা যায়, এখন যেহেতু এটা নষ্ট হয়ে গেছে সেটা দেখে নিতে হবে। আর মৎস্যজীবীদের ঘরবাড়িগুলো দেখে নিতে হবে এবং মৎস্যজীবীদের সাহায্যও করতে হবে। যাদের বোট নেই তাদের বোটটা দেখে নিতে হবে। আগে তো আমরা বোটের জন্য একটা সাহায্য দিতাম, সেগুলো দেখে নিতে হবে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আর মৎস্যজীবী কলোনিগুলোকেও হেল্প করতে হবে, এটা আমার মনে হয়। মানে আমি যেটা চোখে দেখে এসেছি, লোনা জলে অনেক মাছ মারা গেছে, তাদের সাহায্য করতে হবে। লোনা জলে যে মাছগুলো মারা গেছে, এবং স্বর্ণ মৎস্য প্রকল্প ফিশারিজ ডিপার্টমেন্টের যেই দায়িত্বে থাকুন, প্রভাত আছে এখন, নেক্সট হয়তো আরও কেউ আসবেন, এটা মাথায় রাখতে হবে। স্বর্ণ মৎস্য প্রকল্প আমরা একটা করেছি, ময়নাতে আমাদের একটা বড় প্রজেক্ট হচ্ছে মিদনাপুরে। মিদনাপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এগুলো ফিশারিজের বড় জায়গা। ফিশারিজ কিন্তু আমাদের প্রায়োরিটি এরিয়া। আমরা যেমন পেঁয়াজ চাষ করে পেঁয়াজ বাড়িয়েছি, আমরা কিন্তু মৎস্য চাষ করেও মৎস্য অনেকটা বাড়িয়েছি। 100% আমাদের হাতে থাকতে হবে। কাজে মৎস্য ডিপার্টমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। সেই রকম জল ধরো ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পিএইচই, রোডস কনস্ট্রাকশন, ভিলেজ লেভেল যেটা হচ্ছে রুরাল ডিপার্টমেন্ট, অল আর ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। এবং ডিএম, এসপি, বিডিও, লাইন ডিপার্টমেন্টের হেড যারা, তারা কাজগুলো ভালো জানেন। আমরা যেমন একদিন অন্তর একটা করে ভার্চুয়াল কনফারেন্সিং করছি, আপনাদেরও ডিএমদের আমি বলবো একদিন অন্তর কি আপডেট আছে আপনারাও একটা টাইম বেঁধে নেবেন। আপনারা ওয়ান ডে অল্টারনেট করে, কারণ আমাদের থেকেও বেশি কাজ আপনাদের করতে হচ্ছে, কারণ ফিল্ড ওয়ার্কটা আমরা করছি না, ফিল্ড ওয়ার্কটা আমার ডিএম এর আন্ডারে যে টিমটা আছে, এসপির আন্ডারে যে টিমটা আছে, তাদের করতে হচ্ছে। এবং আপনারা খুব ভালো কাজ করেছেন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষকে ঘরে ফেরার পালা এখন, সেই ঘরে ফিরে তাকে যেন প্রবলেম না ফেস করতে হয়, এই জন্য ডিএমদের আরও দায়িত্ব নিতে হবে। তাই আমরা যেমন প্রতি ওয়ান ডে অল্টারনেটিভ আমরা একটা ভার্চুয়াল করছি, আপনারাও প্রতি দুদিন অন্তর ডিএম এসপিদের ডেকে নেবেন, আইসিদের ডেকে নেবেন, অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা করে ভার্চুয়াল করুন। আমরা যেমন সোমবার করছি, আমরা আবার বৃহস্পতিবার করব, তবে ডিরেক্ট আর ইনডিরেক্ট। সুতরাং এটা আপনাদের একটা স্বর্ণযুগ আসবে, এটাতে আপনাদের সহযোগিতা চাইছি। গরিব মানুষ মনে রাখবেন, আপনাদের পাহারাদার আমি আছি, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদি কেউ কিছু উত্তেজনাও করে, প্ররোচনাও করে, পা দেবেন না, জানবেন দিদি আছে। আমি সিঙ্গুর নন্দীগ্রামের জন্য এত লড়াই করে আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারলে, আমি 26 দিনের অনশন করেছিলাম নিজেকে পুরোপুরি স্যাক্রিফাইস করে দেওয়ার জন্য। কাজেই আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না, সবটা আমরা দেখে রাখবো। আচ্ছা, ট্যুরিজম ডিপার্টমেন্টের সেক্রেটারি নন্দিনী আছে এখানে, বন্দনা রাজেশও আছে, এমএসএমই থেকে শুরু করে ইন্ডাস্ট্রি। আমি সবাইকে বলবো চেম্বার্সের মিটিংয়ে আপনারা আসবেন,
আর চেম্বার্সদের সাথে একটু নিজেরা আলোচনা করে তাদের চেম্বার্সের লোকেদের তারা যাতে ভ্যাকসিনটা করে, এবং সেক্ষেত্রে তাদের যদি এক্সপার্ট না থাকে টিকা দেওয়ার, সেটা আমরা হেলথ ডিপার্টমেন্ট কোঅর্ডিনেট করে নিতে পারবো। কিন্তু তারা যাতে তাদের কর্মীদের টিকাটা দেয়, তাহলে তারা তাদের কাজে লাগাতে পারবে, এবং এটা চেম্বার্সকে একটু উদ্যোগ নিতে হবে। আমরা এ ব্যাপারে মিটিং করছি আগামী বৃহস্পতিবার 3টের সময়, সুতরাং সেখানে আমরা এটা দেখতে পারবো। আমরা প্রায় 3 লাখ পুকুর কেটেছি, ওই পুকুরে কিন্তু জলটা এক্সট্রা জলটা ভরছে। আমাদের বাঁধগুলো আমরা খনন যদি ঠিকমতো করি তাহলে কিন্তু জল বাড়তে পারে। সুতরাং এইভাবে, যেমন কলকাতা আমার একটা প্রপোজাল আছে কেএমসির কাছে, গঙ্গা যখন ওই গঙ্গা পরিষ্কার বা গঙ্গা পরিবেশে করবে, তখন ওরা যদি 3 কিলোমিটার গঙ্গার এটা একটু ড্রেজিং করে ভালো করে, এবং ড্রেজিং করে তাজ বেঙ্গল থেকে চেতলা পর্যন্ত নিয়ে যায়, তাহলে কিন্তু জল ধারণের ক্ষমতা ওদের অনেকটা বাড়বে। কলকাতায় কিন্তু জলটা হবে না। এটা আমি যেহেতু গ্রিন সিটি করবার পরিকল্পনা পড়ে আছে, এটা ইমিডিয়েট চিফ সেক্রেটারিকে আমি বলবো কলকাতা কর্পোরেশনকে ডেকে নিয়ে কাজটা করতে। একটা দেউচা পাঁচমি, একটা হচ্ছে গ্রিন সিটি পরিকল্পনা, আর একটা হচ্ছে ডুমুরজলায় খেল শহর, আরবান ডিপার্টমেন্টের পড়ে আছে দীর্ঘদিন ধরে। এগুলো কিন্তু দেখে নিতে হবে, যেন নতুন করে বন্যা না হয়। এবং বন্যা হলে সেটা তোমার হাতে নেই, কিন্তু কথা হচ্ছে আমাকে রক্ষা করতে হবে। যদি প্রয়োজনে খুব বেশি বৃষ্টি হচ্ছে, মানুষকে ইভাকুয়েট করতে হতে পারে, এই কাজটা কিন্তু আপনাদের কন্টিনিউ করতে হবে। ডিএমদের, এসপিদের এবং আইসিদের যে মাইক্রোফোনিং সিস্টেম করে, এটা খুব ভালো কাজে লাগে। এটা দেখে একটা তো ঠিক যে আমরা ইভাকুয়েট করেছিলাম এত লোককে বলেই, মনে রাখবেন মানুষের প্রাণহানি ঘটেনি। হয়তো মানুষের খুব কষ্ট হয়, ঘর বাড়ি ছেড়ে আস্তে 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 তারা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তা সত্ত্বেও একটা জীবনের দাম তো অনেক বেশি, তাদের জীবনগুলো বাঁচে, এটা আমরা দেখে দিই। আর ঘর বাড়ি ভাঙলেও আমরা পরে দেখে দিই। সুতরাং ওটা আমরা আমাদের মতো করে দেখে নেবো যতটা পারবো। আমাদের তো আর বড় লোকের সরকার নয়, আমাদের গরিব লোকের সরকার। আর আমরা যা টাকা পাই সেই টাকাটাও কেন্দ্র আমাদের দেয় না, ফলে যা আছে সেইটুকু দিয়ে নিজেরা ভাগ করে নেব, সেটা চিন্তা করবেন না। আমরা আপনাদের পাহারাদার সবসময় আছি। ঠিক আছে, হয়ে গেছে ছুটি। ছুটি কথাটা স্কুল লাইফ থেকে বলতে ভালোই লাগে।